এ কি জামাই, কিছুই যে খাচ্ছ নে বাবা? খাও বাবা খাও। কই দেখি দেখি, পাত যে একদম খালি হয়ে গেল। আর একটু পাঠার মাংস দি। ও মা, আর দিও না। ও কত খাবে বলো তো? এবার তো শরীর খারাপ করবে। আমার ভাগ্যে বুঝি কিছু নেই? আমি কি শুধুই এসেছি? না না, একমাত্র জামাই আমার খাবে না মানে? খাও বাবা, তুমি খাও। মহাবীর প্রসাদ চৌধুরী নাম অবাঙালি হলেও লোকটি বাঙালি। তার ৩ পুরুষ গোরক্ষপুরে বাস করতেন, তাই ভাষায় আর আচার ব্যবহারে কিছু হিন্দি প্রভাব এসেছে। মহাবীর কলকাতায় MA 5th ইয়ার পর্যন্ত পড়েছিল। ঠিক সেই সময় 3rd ইয়ারের ফুল্লরার সঙ্গে তার পরিচয় হয়। বাপের মৃত্যুর পর থেকে মহাবীর পড়া ছেড়ে দিয়ে হ্যারিসন রোডের পৈতৃক কাপড়ের দোকানটি চালাচ্ছে। সম্প্রতি ফুল্লরার সঙ্গে তার প্রেমোত্তর বিবাহ হয়েছে। ফুল্লরার বাবা যদুগোপাল চন্দনগড়ে থাকেন। তিনি বনিদি বংশের সন্তান, কিন্তু এখন অবস্থা মন্দ হয়েছে। অনেক খরচাপাতি করে 5 মেয়ের বিবাহ ভালো ঘরে দিয়েছেন। 2 জন সরকারি কর্মচারী, একজন অ্যাটর্নি, একজন প্রফেসর। শুধু এই ছোট জামাইটি মহাবীর দোকানদার। যদুগোপাল আগেকার চালচলন বদলাতে পারেনি, তার ফলে তার দেনা ক্রমশ বেড়ে যাচ্ছে। তিনি আশা করেন তার 2 ছেলের ওকালতি আর ডাক্তারিতে ভালো পসার হবে এবং তারাই সব দেনা শোধ করবে। এক গুয়ে বলে মহাবীরের বদনাম আছে। শ্বশুরবাড়ির লোকেদের কাছে তাকে কিছু উপহাস আর গঞ্জনা সইতে হয়েছে। সে অনেক উপাধিও পেয়েছে, খোট্টা, মেরো, ছাতুখোর, কাপড়ওয়ালা ইত্যাদি। শালীরা বলেছেন, তোমার দোকান তুলে দাও, একটা চাকরি জোগাড় করে নাও। কেননা ভগ্নিপতি কাপড় বিক্রি করে, এই পরিচয় কি দেওয়া যায়? স্ত্রী ফুল্লরার শাসনে তার কথাবার্তা অনেকটাই দুরস্ত হয়েছে। আগে সে বলতো ঘইলা, লোটা, গোলাস, কোটোরা। এখন সে বলে কলসি, ঘটি, গেলাস, বাটি। এবারে যদুগোপাল বাবুর বাড়িতে খুব আড়ম্বর করে জামাই ষষ্ঠী হচ্ছে। তাই জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি ফুল্লরা মহাবীরকে বলল, হ্যাঁ গো, জামাই ষষ্ঠী তো এসেই পড়ল। আমি ছোড়দার সঙ্গে পরশু চন্দনগড় যাচ্ছি, বুঝলে? দিদিরা সকলে এসে গেছে। এবারকার ভোজে নাকি শুনছি একটু বেশি ঘটা হবে। শুনলুম এখান থেকে 2 জন বাবুর্চি যাবে নাকি, এক গাড়ি আইসক্রিমও যাবে। মহাবীর তখন বলল, ঘটা করার কি দরকার? আমরা 5টি জামাই কি 5টি রাক্ষস যে ভুরি ভোজন না করলে চলবে না? শ্বশুর মশাইয়ের তো শুনলাম ভালো দেনা আছে, কাজী এখন অর্থ নষ্ট করার কোনো মানে হয় না। তুমি আর তোমার দিদিরা বারণ করো না কেন? ফুল্লরা বলল, বারে, 1 বছরে একদিনই তো এমন হয়। তাছাড়া আমাদের 5 জামাই 5 মেয়ে একত্র হবে, একটু ভালো খাওয়া দাওয়া হবে না? জামাইকে তত্ত্বও তো পাঠানো হবে, এতে অন্যায় কি বলো দেখি? তোমার দোকানদারি যত বুদ্ধি, কেবল মুনাফাই বোঝো। বংশের যা দস্তর আছে তা তো করতে হবে নাকি? দেনা তো সব বনিদি বংশেই থাকে, তার জন্য ভাববার কিছু নেই। আমার ভাইয়েরা শোধ করবে। মহাবীর তখন বলল, না না, আমার কিন্তু এতে ঘোর আপত্তি আছে। খরচ করবেন আমার বাবা, আর যত মাথা ব্যথা তোমার। দেখো আবার, তুমি যেমন একই জামাই ষষ্ঠীটা আবার বয়কট করো না। না না, নিমন্ত্রণ পেলে অবশ্যই রক্ষা করব, কিন্তু পোলাও, কালিয়া, চপ, কাটলেট, সন্দেশ, রাবড়ি, চর্বচৈষ্য রাজভোগ খাবো না। তা খাবি কি শুনি? কচু না ছাতু? দরকার হলে ছাতুই খাবো। ওহ, তোমার যেরকম বেয়ারা গো, ওখানে তোমার না যাওয়াই ভালো। একটা কেলেঙ্কারি করে বসবে,
নিমন্ত্রণে চিঠি এলে একটা ছুতো করো, ওই দোকানে কাজের চাপ বলে। তোমাকে আর যেতে হবে না। কিছুক্ষণ চুপ করে থেকে মহাবীর বলল, নিমন্ত্রণ এলে নিশ্চয়ই যাব, আর না এলেও যাব। সে কি গো, দক্ষ যজ্ঞ পণ্ড করবে নাকি? না না, দক্ষ যজ্ঞের শিব তো নিজে যাননি, অনুচর বীরভদ্রকে পাঠিয়েছিলেন। সেরকম অনুচর তো আর আমার নেই, তাই নিজেই যাব। আমি কোনো উপদ্রব করব না, তোমার চিন্তা নেই। এখানেই গল্পটি অসমাপ্ত। গল্পটি পেন্সিলে লেখা খসড়া পণ্ডুলিপি পরশুরাম ওরফে রাজশেখরের মৃত্যুর পরে পাওয়া যায়। লেখাটি অনেক আগের, তিনি শেষ করেননি। তাহলে এখানে শেষ করলাম। এইটুকু গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।